মোহাম্মদ আমিরুল কবির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, এই বিদ্যালয় কেন প্রতিষ্ঠা করলেন বা এই বিদ্যালয় প্রতিষ্ঠা করার যে উৎসাহ আপনি কিভাবে পেলেন? বাংলাদেশে তো ক্যাডেট, তারপরে বিভিন্ন কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, সেই প্রতিষ্ঠান থেকে আপনি এই প্রতিবন্ধী স্কুল কেন করলেন? প্রতিবন্ধী স্কুল করার পিছনে যেটা ফাইনালি যেটা এ আর কি, এটা আসলে আমি মনে করি আমার সৃষ্টিকর্তার পক্ষ থেকেই সৃষ্টিকর্তা আমাকে দিয়ে এই কাজ করাবেন, এটাই মনে হয় আমার এ আর কি, যেটা আমি বুঝি আর কি। তার কারণ আমি কখনো কল্পনাই করিনি যে আমি প্রতিবন্ধী স্কুল করব। প্রতিবন্ধী স্কুল আমি প্রথমে আমাদের যে মানে ঝিগুরগাছা উপজেলায় আমি সহ 3টা প্রতিবন্ধী স্কুল, সেখানে আমাদের মানে ঝিগুরগাছার যে প্রথম যে স্কুল জেডিও মনির ভাই আর কি, মনির ভাইয়ের একটা প্রতিবন্ধী স্কুল ছিল। সেখান থেকে 2019-এর নভেম্বরে পত্রিকায় যে আপনার বিজ্ঞপ্তি দেয় সরকারিভাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে, সেই বিজ্ঞপ্তির আলোকেই আমরা এটা অনলাইন করি। অনলাইনের পরে আমরা প্রতিষ্ঠানগুলো যখন ইসেতে আপনার মানে ঢাকা থেকে যে কাগজপত্র চায় আর কি, সেগুলো আমরা সাবমিট করি। সাবমিট করার পরে আপনার ফাইনালি যে কাগজপত্র হওয়ার পরে আমার স্কুল মানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে এটা পরিদর্শন হয়। ওই জায়গায় আপনি কত সালে প্রতিষ্ঠা করেন এবং শুরুটা আসলে কেমন চ্যালেঞ্জিং বিষয় ছিল? শুরু চ্যালেঞ্জিংটা আসলে আমরা যখন আজকে যেমন এখানে আমাদের একটা বসার জায়গা আছে, জায়গা হয়েছে, চেয়ার টেবিল আছে, আমরা যখন প্রথম শুরু করি তখন আমরা সেটা কিন্তু আমরা একটা তাঁবুর নিচে বসতাম আর কি। তাঁবুর নিচে কিছু চেয়ার দিয়ে আমরা বসতাম। আমার এলাকার লোকজন, সব এলাকার লোকজন বলতে আমি এই প্রতিষ্ঠানের কাজ করি নির্বাসকোলা ইউনিয়ন, হাজিরবাগ ইউনিয়ন, বাঁকড়া, শঙ্করপুর, নাভারণ, এই কয় ইউনিয়নের বাচ্চাদের নিয়ে আমি কাজ করি। ওই সাথে আমার আশপাশের যে ইউনিয়নের যারা ছিল তাদের সহযোগিতায়, তাদের এসেই মেন ইসে আমি থেকেই এই মানে স্কুল মানে শুরু করি আর কি। সেখানে তাঁবুর নিচে থাকতে থাকতে আজকে ধরেন যে একটা পর্যায়ে আসছি, আজকে যে কোনো মানে লোকজন আসলে বসতে দেওয়া, বাচ্চাদের মানে ক্লাসের জায়গা, বসার জায়গা, তাদেরকে ভালো কিছু করার ব্যাপারে আমি সেটা চেষ্টা করতেছি এবং সেটা হচ্ছে। সেটা বর্তমানে আপনার স্কুলে কতজন ছাত্রছাত্রী এবং কতজন শিক্ষক আছে? আমার স্কুলে ফাইনালি এখন প্রায় 500 জন বাচ্চা। মানে আমার এখানে তো অটিজম, বুদ্ধি প্রতিবন্ধী, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি সহ, এখন আমি যদি বলি যে আপনার শারীরিক প্রতিবন্ধী মানে অন্য যে প্রতিবন্ধীগুলো আছে আর কি, বহুমাত্রিক যেগুলো আছে, তাদেরকে আমি যদি না নিই তাহলে তো আসলে সেটা মানে তারা তো বুঝবে না যে আমাদের এখানে শুধুমাত্র অটিজম বাচ্চা, সেটা বললে তারা বুঝবে না। কিন্তু এজন্য আমরা টোটাল সব বাচ্চা মিলে প্রায় 500 বাচ্চা আছে, তাদেরকে নিয়ে আমরা কাজ করতেছি। কতজন শিক্ষকের তত্ত্বাবধানে এখানে আমাদের টোটাল শিক্ষক কর্মচারী টোটাল যে সংখ্যা আর কি, আমাদের 44 জন। 44 জন। কিন্তু আমরা আপাতত আসলে সবার তো মানে সংসার ধর্ম, সবার যে রুটি রুজির যে বিষয়, সবাই এখন আমরা ধরেন যে 25 থেকে 30 জনের মতন আমরা স্টাফ এখানে কাজ করতেছি আর কি। মানে 25 জনই বলা যায় আর কি, যে ফাইনালি যারা কাজ করতেছি, এখনো যারা আছি শেষ পর্যন্ত, এখন আল্লাহ ভালো জানে আর কি। আচ্ছা, কোন শ্রেণী পর্যন্ত এখানে? আমাদের এখানে প্রাথমিক থেকে 5ম শ্রেণী পর্যন্ত বাচ্চাদেরকে মানে পাঠদান করা হয়। আসলে এই প্রতিষ্ঠানের পাঠদানটা বিষয় হচ্ছে যে এখানে যে মানে প্রাতিষ্ঠানিক যে এটা আর কি, যে লেখাপড়া, এটাই মেন না। এখানে মেন কাজ হয়েছে যে বাচ্চাদেরকে স্বাবলম্বী করা। একজন বাচ্চা তাকে আপনার সে কিভাবে গোসল করবে, কিভাবে মাথা মানে চুল আঁচড়াবে, কিভাবে নখ কাটবে, কিভাবে সে মানে মানে নিজের কাজ নিজে কিভাবে করবে। মানে আপনি যে বিষয়টা বলছেন যে প্রাইমারি বা হাই স্কুলে যে পর্যায়ক্রমে যে ক্লাসের একটা লেভেল থাকে, আর এখানে আছে ওই বাচ্চার প্রয়োজন যেটা মানে ওটা বলি আপনার প্রয়োজন যেটা, এখানে ক্লাস কিন্তু মেন কোনো ফ্যাক্টর না। একটা বাচ্চা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত একই ক্লাসে থেকে যেতে পারে। ওকে আমাকে শুধুমাত্র কোন বাচ্চার কি দরকার, কোন বাচ্চা কোন লাইনে নিয়ে গেলে এ হবে আর কি। যেমন থেরাপির যে বিষয়টা,
আমরা যদি বাচ্চাদেরকে একটা থেরাপি এখানে সেন্টার থাকতো সরকারিভাবে, আমার শুধু এই বাচ্চারা না, আমার এলাকার যারা আছে আর কি, আমার অত্র অঞ্চলের যেসব মানুষের থেরাপি, যে বিশেষ করে ব্যথা বা বিভিন্ন সমস্যা যেগুলো আছে সেগুলোর ব্যাপারে যদি আমরা চেষ্টা করি, তো সেগুলো তো আসলে সরকারিভাবে যদি না আসে সেটা আমাদের জন্য খুব দুরূহ ব্যাপার আর কি। স্যারের কাছে আমরা আবার একটু আসছি। যেহেতু সেই 2016 সালে আপনি আপনার বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, আজকে 2025, দীর্ঘ সময় আপনি পাড়ি দিয়ে এসেছেন। এমপিও ভুক্ত হওয়ার কোনো প্রক্রিয়া হয়েছে কিনা? এমপিও ভুক্তর ব্যাপারে আমরা খুব মানে শর্ট মানে খুব কি বলা যায় আর কি, খুব কাছাকাছি মনে হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে আমরা খুব কাছাকাছি সময়তে এসে গেছি। বা আমার ইতিমধ্যে আমার যে এটিও স্যার আছে, উনি একদিন ফোন করে বলছিল যে আপনি আপনার স্কুলের কার্যক্রম সুন্দরভাবে করেন, আপনাদের বিষয়টা বর্তমান সরকারের খুব নজর দিচ্ছে, আপনারা আপনাদের কাজ কামে কোনো গাফিলতি করেন না, আপনারা আপনাদের কাজ কামগুলো সুন্দরভাবে করেন। আর আমি সেভাবে আগাই যাচ্ছি। স্যার, বর্তমান আপনার এখন এই প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? বর্তমান আসলে তো সমস্যার সম্মুখীন, অর্থনৈতিক যে সমস্যাটা, এটা তো আমাদের বড় চ্যালেঞ্জিং একটা বিষয়। তার কারণ আমরা ধরেন যে 50 জন বাচ্চা আমার এখানে আসলো, 50 জন বাচ্চার আসা এবং তাদেরকে আবার বাসায় দিয়ে আসা, এই যে গাড়ি ভাড়া, এই যে একজন ড্রাইভারের খরচ, একটা বাচ্চা যখন আসে তখন তার একটা মিনিমাম একটা নাস্তা খাওয়ানো লাগে, এই যে খরচ। আর আসলে সবচেয়ে বড় বিষয় যেটা দেখছি, বর্তমান শহরের একটা বিষয় আলাদা আর কি, শহরে একটা বাচ্চার পিছনে তার অভিভাবক, তার বাবা মা অনেক টাকা খরচ করে, কিন্তু গ্রামে আপনি আপনারাও খেয়াল করলে দেখতে পাবেন যে একটা বাচ্চা, যে বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশু প্রতিবন্ধী বাচ্চা আমরা যেটা বলি, সেখানে এদেরকে আপনার এরা সৃষ্টিকর্তাই ভালো জানে, এরা খুব অসহায় পরিবারে মানে জন্মগ্রহণ করছে আর কি, যে ওই তারা তাদের নিজেদের মানে সংসার ধর্ম রেখে এই বাচ্চারে যে ওইভাবে ভালো কিছু করবে তাদের এটা আর মাথায় নাই। তাদেরকে ওইভাবেই গ্রামের সেই কি বলা যায় আর কি, একটা ইসের মনে হচ্ছে তারা পড়ে আছে, সমাজের অবহেলিত ভাবেই তারা পড়ে আছে আর কি। তাদের ব্যাপারে যে আসলে ভালো কিছু করা দরকার, ভালো কিছু করতে হবে, এগুলো আসলে ওইভাবে আমি নিজেকে দেই মানে ভাবি যে আসলে ওইভাবে কারোর কোনো, আমাদের এলাকাতে ধরেন যে অনেক অর্থবিত্ত, শুধু এলাকা না, অনেক মানুষ আছে দেখি যে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করতেছে বিভিন্ন ভাবে আর কি, তাদের মানে নিজেদের সুনাম বিভিন্ন ভাবে ইয়ে করার জন্য। কিন্তু এইসব কাজগুলো নিয়ে আমি আসলে খুব কষ্ট পাই, দেখি না ওইভাবে কারোর আগায় আসতে আর কি। আমি যে প্রতিষ্ঠান করছি ধরেন যে 2016 থেকে আজ পর্যন্ত আমরা যারা আছি শিক্ষা কর্মচারী বৃন্দ, তাদের আমরা নিজেদের সহযোগিতায় এই পর্যন্ত আমরা আসছি আর কি, এখানে অন্য কারোর ওইভাবে সহযোগিতা আসলে আমরা পাইনি। দর্শক, স্যার যেটা আসলে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে সমাজে আমরা অনেকেই অর্থবিত্তশালী আছে, এই যে বুদ্ধি প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী যারা আছে, এরা আমাদের সমাজের কি বলা যায় সম্পদ। এই সম্পদ মনে করে যদি তাদের পিছনে যদি আমরা সময় এবং ফিনান্সিয়াল সাপোর্টটা দিই, তাহলে এইসব প্রতিষ্ঠানগুলো আরো দ্রুত এগিয়ে যাবে। উনি কিন্তু এটাই বলতে চাচ্ছেন। স্যার, আপনার কাছে আবার একটু আসছি। 8 বছরের যে প্রাপ্তি, তার ভিতর থেকে সাফল্যের যে প্রাপ্তি, তার ভিতর থেকে আপনার ছাত্রছাত্রীদের মধ্য থেকে কোনো সাফল্য অর্জন করেছেন? আমার ছাত্রছাত্রীদের মধ্য থেকে একজন বাচ্চা আপনার খুলনা বিভাগ থেকে আপনার 2 জন বাচ্চা চান্স পাইছে স্পেশাল অলিম্পিকে, যে আন্তর্জাতিকভাবে যে খেলাটা হয় সেখানে প্রথমে বিভাগীয় পর্যায়ে বাছাই হয়, তারপরে ঢাকাতে আপনার ঢাকা যে বিকেএসপি ওখানে যাচাই বাছাই হয়, তারপরে আপনার যে বঙ্গবন্ধু স্টেডিয়াম আছে ঢাকাতে, ওখানে এখানে আপনার এদেরকে প্রায় 2 মাস মতো এদের ট্রেনিং হয়। ওখান থেকে আমার স্কুল থেকে একজন মানে বাচ্চা, সে জার্মানের বার্লিন থেকে, ওখান থেকে তার টিম সহ, মানে ভলিবলের যে টিম আর কি, টিম সহ তারা। 8 বছরের সাফল্যের সাথে সাথে ইন ফিউচার আপনার এই প্রতিষ্ঠানে কি পরিকল্পনা আছে? এই প্রতিষ্ঠানে আসলে মানসিকভাবে আমি যেটা ভাবি, আসলে মানসিকভাবে ভাবার পাশাপাশি অর্থনৈতিক যে বিষয়টা, এটাই হচ্ছে একটা বড় চ্যালেঞ্জিং বিষয়। তার মাঝখান দিয়ে আমি আমার নিজেকে আবার ভাবি যে আমার সৃষ্টিকর্তা একজন আছে, আমার মালিক একজন আছে, তার মাধ্যম দেই, নইলে তো আমি জানি না কেন
মানে কিভাবে এই স্কুল করলাম, কিভাবে এখানে আসলাম। আবার একটু পিছনে যেতে হয়, আমার যে ওই মানে এর আগে যে আপনার উপজেলা যে মাধ্যমিক শিক্ষা অফিসার ছিল জিল্লুর রশিদ স্যার, উনি বলছিলেন আমার এখানে আসে। সেদিন আমার এখানে স্থানীয় সরকার যশোরের যে উপসচিব হোসেন শওকত স্যার সহ টোটাল ইউনো সহ এছিলেন, টোটাল উপজেলার যত অফিসার সব আমার এখানে আসছিল আর কি। তা স্যার বলছিল যে আমি জানি না আসলে এই যে বিল্ডিংটা হয়েছে এটার মানে ইঞ্জিনিয়ার মানে কে আর কি, কে এটা করছে আর কি। তা আসলে সেখানে কেন জানি না, এটা আমার নিজের সকলের, আমরা যারা আছি স্টাফ সকলের মানে আপনার পরিকল্পনার এসে আমার সিদ্ধান্তে আর কি এটা ফাইনালি মানে এমন ভাবে হয়ে গেছে। তা আমি মনে করি আমার এটা আমার সৃষ্টিকর্তার পক্ষ থেকেই। তো যে কথা বলছিলাম যে যদি আমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে বা আমি আমার সৃষ্টিকর্তাকেই সামনে রেখেই সবকিছু আমি মানে আগাই, যে কোনো ভাবেই আমি মনে করি যে আমার প্রতিষ্ঠান একটা ভালো জায়গায় পৌঁছাবে। আর এই ভালো জায়গায় পৌঁছানোর পেছনে শুধু আমার নিঃসন্দেহ না, আমার ইউনিয়ন না, আমার উপজেলা না, আমার জেলা না, আমার বিভাগ না, আমার সারা দেশ না, ফাইনালি সারা বিশ্বের সামনে আমি আমার প্রতিষ্ঠানকে আমি মানে দাঁড় করাতে চাই আর কি। এটাই আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করেই আমার এই পরিকল্পনা আর কি। স্যার, একটা বিষয় আমরা একটু জানতে চাচ্ছি দর্শকদের হয়ে, অটিস্টিক বিদ্যালয় এবং পুনর্বাসন কেন্দ্র, এই যে পুনর্বাসন কেন্দ্র, এই বিষয়টা যদি একটু বলতেন। পুনর্বাসন কেন্দ্রের বিষয়টা হয়েছে যে এখানে আমরা ওই বাচ্চাদের, অনেক বাচ্চা আছে আমার বিভিন্ন জায়গাতে ফোন করে সারা বাংলাদেশের, মানে চিটাগাং, ফেনী, মানে রংপুর, এই ধরনের বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করে যে আপনার ওখানে বাচ্চা রাখেন কিনা আর কি, সেটার ব্যাপারে আপনাদের কি অবস্থা আর কি। আসলে পুনর্বাসন কেন্দ্রের বিষয়টা আমরা কোনো কার্যক্রম শুরু করতে পারিনি। সেটা শুরু করতে গেলে ওই যেটা বলছি আর কি, অর্থের কাছে সবাই থেমে যায় আর কি। তো সেখানে আপনার বিল্ডিং এর দরকার আছে, সেখানে আরো লোকবলের দরকার আছে, সব মিলাই ওটা মাথায় আছে। এখন যদি আবারও বলতেছি, আমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে যদি কোনো মানে চলে আসে, সেখানে আমরা একটা ভালো কিছু করব। বা ওইটাই আমার চিন্তা যে আমি মানুষের জন্য, অসহায় মানুষের জন্য, অন্যের জন্য কিছু মানে করার মাঝখান দিয়ে প্রকৃত সুখ, এটাই আমি যেন খুঁজে পাইছি। আর সেই আলোকে আমি কাজ করতেছি আর কি। এজন্য আপনারা দোয়া করবেন আমি যেন এই কাজে সাফল্য হতে পারি, আল্লাহ যেন ভালো কিছু কবুল করে। আসসালামু আলাইকুম। দর্শক, ইন ফিউচার ছাড়ের বিদ্যালয় আরো এগিয়ে যাক, আমরা দোয়া করি। সেই সাথে সমাজের বিত্তশালী যারা আছে এরকম সংস্থা বা এরকম বিদ্যালয়গুলো যেন ফিনান্সিয়াল সাপোর্ট দেয়, সেই ব্যবস্থা যেন আমরা করতে পারি, এগিয়ে যাক এই বিদ্যালয়। ধন্যবাদ, আজ এ পর্যন্ত।